সমাজে পুরুষদের জায়গাটা বর্তমানে ঠিক কোথায় আছে বলে আপনি দেখো, মনে করছেন? পুরুষদের জায়গা আগেও যেরকম ছিল এখনো সেরকম। পুরুষতান্ত্রিক সমাজ বলে অনেক অনেক কথা বলেন, সেটা একটা ডিফারেন্ট আসপেক্ট। বারবার বলেছি, পুরুষতান্ত্রিক সমাজের অনেকাংশে ধারক বাহক কিন্তু নারীরাও। কিন্তু আগে যেরকম অনেক, এখনো অনেক রাজ্য কিন্তু আছে যেখানে মানে একটা পুরুষের ডমিনেশন চলে। বাংলায় কিন্তু আগেও সবসময় এত বেশি ছিল না, এখন তো অনেক কমে গেছে। এবং বাংলার পুরুষ বেসিক্যালি কিন্তু নারীবাদী কিনা জানি না, কিন্তু নারীর প্রতি অনেক বেশি সম্মান রেখে চলেন, সহানুভূতিশীল, এবং নারীর বিকাশের জন্য বাংলার পুরুষ কিন্তু চিরকাল অনেক বেশি মানে সচেষ্ট। সেজন্যই এখান থেকেই রামমোহন রায়, এখান থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখান থেকেই রবীন্দ্রনাথ, এখান থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরো অনেক, এখান থেকেই সবাই। কেমন কাজে এটা আমাদের বুঝতে হবে যে বাংলার পুরুষ কিন্তু অনেক বেশি নারীর প্রতি সম্মান বজায় রাখেন, তাদের সম্মান দিতে চান, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের সাহিত্যের যে আগ্রহ, সেটা নিয়ে অনেক বেশি কথা বলে। যখন এই বিষয় নিয়ে কাজ করতে শুরু করলেন, ঠিক কোন কোন সমস্যাগুলো আপনি ফেস করলেন বা আপনি দেখলেন যে পুরুষরা এইভাবে নিপীড়িত হচ্ছে? দেখুন, আমি যখন কাজ করতে শুরু করেছি থেকে আজ অব্দি আমি যে ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছি কোনোদিন কিন্তু এটা না। কারণ আমি দেখেছি যে কোনো কাজে না, এখন তো আগের থেকে একটু তো সফলতা তো এসেছে, কোনো সন্দেহ নেই। মানুষ একটু সফল হলেই না বলে আমি এত প্রতিবাদ পেয়েছি, এত সমস্যা। আমি কিন্তু সত্যি কোনোদিন পাইনি। আমাকে কিন্তু আগাগোড়া সবাই, যদি আমি বলি পুলিশ, যদি আমি বলি আইনজীবীরা, যদি সাধারণ মানুষ, মিডিয়া বিশেষ করে, প্রশাসন, সবার কাছ থেকে কিন্তু আমরা প্রচুর সাহায্য পেয়েছি, এখনো পাই। কাজে ওরম না, পুরুষের সমস্যা আগে কাজ করার আগে এরকম ভাবে জানিনি। আজকে কাজ করতে এসে বুঝেছি যে সত্যি কথাই ভারতবর্ষ জুড়ে বহু পুরুষ মানুষ, তাদের পরিবার ভীষণভাবে নিপীড়িত, সমস্যায় জর্জরিত, যেটা মানুষ জানেন না। তাই বলে কি নারীরা নিপীড়িত নন? না, অনেক নারী নিপীড়িত, সমস্যায় জর্জরিত, কিন্তু পুরুষের পরিবার, তাদের যে স্পেসিফিক সমস্যা, সেটা নারীদের সঙ্গে মিলবে না। দুটো না আলাদা আলাদা রকম। এটা সবাইকে বুঝতে হবে যে পুরুষ মানুষ এবং তাদের পরিবারে যে পুরুষ মানুষরা মামলায় জর্জরিত হলে যে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হন, এখন এগুলো নারীরা এরকম ভাবে হন না। নারীদের সমস্যাটা আবার অন্যরকম। এগুলো না মানুষকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এই ধরন আলাদা। আজকে মেয়েদের যেগুলো সমস্যা, ছেলেদের সেগুলো সমস্যা নয়। পুরুষ মানুষেরও ডেফিনেটলি রেপ এদেশে হয়, বিদেশেও হয়, তো তাদের সেই রেপের সংখ্যা অনেক কম এবং সেটা অন্যরকম। কিন্তু মেয়েদের রেপের সংখ্যা সারা পৃথিবী জুড়েই অনেক বেশি, এবং একটি মেয়ের রেপ মানে একটা অনেক অন্যরকম ব্যাপার। তেমনি পুরুষ মানুষের মানসিক ধর্ষণ খুব হয়, মানসিক ধর্ষণ হয়েই চলে, সেটা কিন্তু তার অফিসেও হতে পারে। তার একজন এমন বস, মানে সারাদিন তাকে অপমান করেন, এমন ভাবে তাকে কাজের চাপে ফেলে রাখেন, সেটাও একটা মানসিক ধর্ষণ। কাজে সবার সমস্যা আলাদা। বা ট্রান্সজেন্ডার যারা আছেন, আমরা তাদের সমস্যাগুলো হয়তো বুঝতেই পারবো না, সমাজে তারা সেভাবে জায়গাই পান না। তাদের সব জায়গায় গিয়ে এমন ভাবে হেনস্থা হতে হয়। দুদিন আগেই শুনলাম যে চাকরির ইন্টারভিউতে একজনকে এমন ভাবে হেনস্থা করা হচ্ছে, সে ট্রান্সজেন্ডার, সম্ভবত তিনি মানে নিজেকে করেছেন আর কি, চেঞ্জ করেছেন, তাকে ইন্টারভিউতে এমন ভাবে হেনস্থা করা হচ্ছে। তাদের সমস্যা কোনোদিন আমরা বুঝতে পারবো? যারা তাদের নিয়ে কাজ করেন, যারা তাদের কমিউনিটির মধ্যে আছেন, তারা বুঝবেন তারা কত প্রবলেমের মধ্যে আছেন। কাজে প্রত্যেকের সমস্যা আলাদা। আজকে যারা মেয়েদের নিয়ে কাজ করেন, তারা নিশ্চয়ই মেয়েদের সমস্যাগুলো আমাদের থেকে ভালো জানেন। আমি পুরুষ মানুষ নিয়ে অনেক দিন হয়ে গেল কাজ করা, তাই আজকে বুঝতে পারি যে পুরুষ মানুষ এবং তাদের পরিবারের স্পেসিফিক সমস্যাগুলো কি। স্পেসিফিক সমস্যাগুলো কি কি আপনি আইডেন্টিফাই করলেন? একটা কথা বলি, আজকে এই যে পুরুষ মানুষদের এই যে প্রচুর মিথ্যে মামলায় ফাঁসানো হয়, তো সেই মিথ্যে মামলায় যখন ফাঁসানো হয়, পুরুষ মানুষ প্রথমেই চিন্তা করেন আমার অফিসে কি হবে, অফিসে এটা জানতে পারলেই একটা বিরাট গসিপ, আমার চাকরিটা চলে যাবে না? চাকরি চলে গেলে পাড়ার লোক কি বলবে? মা বাবা সবাই ভাবতে শুরু করেন, বাবু আমাদের পরিবারে কিন্তু কোনোদিন এরকম হয়নি, তুই দেখি। মানে পুরুষ মানুষের কাছে না বউ চলে যাওয়াটা, বউ এরকম করে দেওয়াটা, বউকে রাখতে না পারাটা একটা ভয়ঙ্কর পৌরুষের প্রবলেম। কিন্তু আজকালকার দিনে অনেক মেয়েরাই যদি এরকম ভাবে চলে আসেন, একটা সময় ছিল, আজও কি নেই, অনেক বাড়িতে আজকাল মেয়েদের বলা তুই মানিয়ে থাকতে পারবি না, কিন্তু তবুও আজকাল সবাই, অনেক সময় মেয়েরা একটি মাত্র সন্তান, অনেকেই বাবা মাই আগে থেকে বলে দেন তুই যদি না থাকতে পারিস তোর চিন্তা নেই, বাড়ি আছে। কিন্তু মেয়েরা চলে এলে আজকে না অনেকে সেই মেয়েকে আবার এম্পাওয়ার্ড ওম্যানও বলে দেয়। কিন্তু পুরুষ মানুষের বাড়িতে বউ না থাকতে পারলে আবার সে ঘুরে কিন্তু অনেক সময় এটাও হয়, সে শ্বশুর বাড়ি খারাপ, এটাও বলে দেওয়া হয়। পুরুষ মানুষদেরকে ফাঁসানো হচ্ছে, এটা কিন্তু আমরা কাজ করি বলে বুঝতে পারি, কিন্তু বহু জায়গাতেই এখনো শ্বশুর বাড়িকেই খারাপ বলা হয়। দেখলে এত খারাপ শ্বশুর বাড়ি, মেয়েটা থাকতে পারবে না। আর তাদেরকে যখনই একটা মামলা দেয়া হয়, সেই সঙ্গে কিন্তু তাদের মা, বোন, বাবা, ভাই, দিদি, জামাইবাবু, মামা, মাসি, মেশো সবাইকে দিয়ে দেওয়া যায়, যেটা একটা মেয়ের ক্ষেত্রে তো হয় না।
কারণ এই যে মেনটেনেন্স, এই যে অ্যালিমনি চাওয়া, একটি মেয়ে আজকে ছেড়ে চলে এলো, তার কাছে কি কোনো পুরুষ অ্যালিমনি চাইতে পারেন, মেনটেনেন্স চাইতে পারেন? আজকে আমাদের দেশে কোনোদিন যদি জেন্ডার নিউট্রাল ল হয়, সেদিন মেয়েরা বুঝতে পারবেন এর মর্ম। মেয়েরা শুধু বলছেন ডাউরি, তাহলে এই ডাউরি ডাউরি যে করা হচ্ছে, অনেক জায়গায় তো আবার আমি ঠিক বলতে পারবো না, কয়েক জায়গায় শুনেছি নাকি বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য টাকা দিতে হয় মেয়েদের বাড়িতে, তারা নিশ্চয়ই ঝামেলাটা বোঝেন ছেলেদের বাড়িটা। এই যে আপনারা ডাউরি নিয়ে যে এত চেঁচামেচি করেন, আচ্ছা কই আপনাদের তো অ্যালিমনি নিয়ে কোনো কথা বলতে শুনি না, তখন তো আপনারা অ্যালিমনিটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন একটা মেয়ের জীবন কি করে কাটবে, তাই না? তো ডাউরি দেওয়ার সঙ্গে নেওয়া যেমন অপরাধ, দেওয়াটাও অপরাধ। তাহলে মেয়ের বাবাকে আপনারা কেন ধরতে বলেন না? মেয়েদের কেন ডাউরি দেওয়া হয় বিয়ের সময়? কেন মেয়ের বাবা মা বলেন না, না বাবা আমি মেয়ের বিয়ে দেবো না, মেয়ে আমার বাড়িতেই থাকবে, আমার মেয়েকে আমি বিয়ে দিতে চাই না?